এনসিআরবির একটি রিপোর্ট অনুযায়ী প্রতিদিন ভারত থেকে গড়ে ১৭২ জন মেয়ে নিখোঁজ হয়। এদের মধ্যে অধিকাংশ নিখোঁজ মেয়েদের না কোথাও পুলিশে অভিযোগ দায়ের হয়, না তাদের খবর সংবাদপত্রে প্রকাশ পায়। কিন্তু ২০২২ সালের শেষে একটি খবর উত্তরপ্রদেশে ব্যাপকভাবে শিরোনামে উঠে আসে। খবরটি ছিল এই রকম যে একটি বাড়ি থেকে ৯ দিনের ভেতরে ৩ জন মেয়ে নিখোঁজ হয়ে যায়। শুরুতে পুলিশ মেয়েদের নিখোঁজ হওয়ার খবরকে গুরুত্বের সাথে নেয় না, কিন্তু যখন বিষয়টি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছায় তখন পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের সময় নিখোঁজ মেয়েদের সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এখানে কাছের মানুষেরই বিশ্বাসঘাতকতা ছিল। তাহলে ৯ দিনের ব্যবধানে ৩ মেয়ে কিভাবে নিখোঁজ হলো? পুলিশের তদন্তে কি কি তথ্য বেরিয়ে এলো এবং নিখোঁজ ৩ মেয়ের সঙ্গে কি ঘটেছিল? চলুন জেনে নিই সবকিছু ধাপে ধাপে এই গল্পের আগে ক্রাইম ফাইল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। এবার গল্প শুরু করা যাক। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার রামপুরা গ্রামে ৩ বোন ছিল, ২ জন নাবালিকা এবং একজন প্রাপ্তবয়স্ক নিশা। যেহেতু একটি মেয়ে নাবালিকা এবং গর্ভবতী ছিল, তাই আমরা আইনের প্রতি সম্মান জানিয়ে তার নাম এখানে উল্লেখ করছি না। যাই হোক, ঘটনাটি ২১ ডিসেম্বর ২০২২-এর সকাল প্রায় ৭টার সময় শামসাদ আলী তার ১৪ বছরের মেয়েকে কোনো কাজের জন্য ডাকেন। বারবার ডাকা সত্ত্বেও মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে না আসায় এবং কোনো উত্তর না দেওয়ায় শামসাদ নিজেই বাড়ির ভেতরে যান এবং মেয়েকে খোঁজেন, কিন্তু মেয়েটি বাড়ির কোথাও ছিল না। পরিবারের অন্য সদস্যদের কাছে জিজ্ঞাসা করলেও কেউ কিছু বলতে পারে না। শামসাদ কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নেন, ভেবে যে মেয়েটি হয়তো কোথাও গেছে এবং ফিরে আসবে। কিন্তু অনেকক্ষণ পরেও মেয়েটি ফিরে না আসায় পায়রায় তাকে খোঁজা শুরু হয়, তবুও তার কোনো খোঁজ পাওয়া যায় না। সন্ধ্যা হয়ে গেলেও মেয়েটি ফিরে আসে না। অবশেষে শামসাদ পরের দিন কাছের কুর্রা পুলিশ স্টেশনে গিয়ে মেয়ের নিখোঁজ হবার অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পুলিশ মেয়েটিকে খুঁজতে প্রতিশ্রুতি দেয়, কিন্তু ৮ দিন পেরিয়ে গেলেও তার কোনো হদিশ পাওয়া যায় না। এদিকে শামসাদ নিজেও মেয়ের খোঁজে থাকেন। খোঁজার সময় গ্রামের কিছু লোকের কাছ থেকে তিনি জানতে পারেন যে গ্রামে সম্প্রতি একটি বিয়ে হয়েছিল, যেখানে পাঞ্জাবের মুক্তসর থেকে কিছু ছেলে এসেছিল। গ্রামের ছেলেরা তাদের মধ্যে একজনকে শামসাদের মেয়ের পিছু নিতে দেখেছিল। এই তথ্যের ভিত্তিতে শামসাদ পাঞ্জাব থেকে আসা ছেলেদের বিবরণ সংগ্রহ করেন এবং তাদের একজনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। প্রথমে সফল না হলেও তিনি চেষ্টা চালিয়ে যান এবং অবশেষে ৩০ ডিসেম্বর ২০২২ অর্থাৎ মেয়েটির নিখোঁজ হওয়ার ৮ দিন পরে ফোনে কথা হয়। ফোনের পিছন থেকে মেয়ের কণ্ঠস্বর শোনা যায়, কিন্তু বেশিক্ষণ কথা না বলতে পারে ফোন কেটে যায়। শামসাদ তাৎক্ষণিক পুলিশকে এই তথ্য জানান। পুলিশ মোবাইল নম্বরটি ট্রেস করে এবং শামসাদকে পাঞ্জাবের মুক্তসরে যেতে বলে। শামসাদ ৩ নিকটাত্মীয়র সঙ্গে ভাড়া গাড়িতে মুক্তসরের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু তিনি আলিগড় পৌঁছানোর আগেই তার ছেলে সলমান ফোন করে জানায় যে বাড়িতে থাকা বাকি ২ বোন ২২ বছর নিশা এবং ১৬ বছর মুস্কান তারাও নিখোঁজ। শামসাদের সামনে এখন দ্বিধা, পাঞ্জাবে গিয়ে ৮ দিন আগে নিখোঁজ মেয়েকে খুঁজবেন, না ফিরে এসে নতুন নিখোঁজ ২ বোনের খোঁজ করবেন। তিনি পাঞ্জাবে যাওয়ার সিদ্ধান্ত নেন। মুক্তসর পৌঁছে তিনি স্থানীয় পুলিশকে সব জানান, কিন্তু পাঞ্জাব পুলিশ উত্তরপ্রদেশ পুলিশের কাছ থেকে কোনো তথ্য না পেয়ে এবং স্থানীয় পুলিশের সঙ্গে না আসায় সাহায্য করতে অস্বীকার করে। অনেক অনুরোধ করার পরেও সাহায্য না পেয়ে শামসাদ ফিরে আসেন। এরপর বাকি ২ বোনের অপহরণের অভিযোগ দায়ের করেন। একটি মেয়ে নিখোঁজ হওয়াতে প্রশাসন তেমন একটা সক্রিয় ছিল না, কিন্তু আরও ২ জন নিখোঁজ হওয়ায় তারা সতর্ক হয়। শামসাদ মৈনপুরীর এসপি বিনোদ কুমারের সঙ্গে দেখা করে ঘটনার বিবরণ দেন। এসপির নির্দেশে ৩ মেয়েকে খুঁজতে ২টি টিম গঠন করা হয়। শামসাদ জানান, ৪ই নভেম্বর ২০২২-এ পায়রায় রাকেশের মেয়ের বিয়েতে পাঞ্জাব থেকে কিছু লোক এসেছিল। তাদের মধ্যে ভরত সিং নামে একজন ছিলেন। তিনি ভরত সিংকেই ৩ মেয়ের অপহরণের মূল অভিযুক্ত বলে দাবি করেন। কুর্রা থানার এসএইচও শামসাদের দেওয়া নম্বরে ফোন করেন। একজন মধ্যবয়সী ব্যক্তি ফোন ধরে নিজেকে ভরতের বাবা বলে পরিচয় দেন। পিছন থেকে শামসাদের ছোট মেয়ের কণ্ঠস্বর শোনা যায়। সে ভীত কণ্ঠে বলে, পাপা আমি আর ফিরতে পারবো না। এরপর ফোন কেটে যায়। পুলিশ নম্বরটি ট্রেস করে এবং লোকেশন বের করে ১০ই জানুয়ারি ২০২৩-এ শামসাদকে নিয়ে সেখানে যায়। কিন্তু মুক্তসর পৌঁছে তারা হতাশ হয়, কারণ লোকেশনে কেউ ছিল না এবং বাড়িতে তালা ঝুলছিল। পুলিশ খালি হাতে ফিরে আসে। এর মধ্যে ১.৫ মাস কেটে যায়। পুলিশ নম্বরটি ট্রেস করতে থাকে এবং একদিন আবার পাঞ্জাবে লোকেশন পায়। ৪ ফেব্রুয়ারি ২০২৩-এ পুলিশ রেইড করে ভরত সিংকে ধরে এবং শামসাদের ছোট মেয়েকে উদ্ধার করে। মেয়েটিকে হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়, যেখানে জানা যায় সে গর্ভবতী। পরিবার গর্ভপাতের দাবি জানায়। এর জন্য একটি কমিটি গঠন করা হয়। একটি মেয়ে উদ্ধার হলেও বাকি ২ বোন তখনও নিখোঁজ ছিল। পুলিশ উদ্ধার করা মেয়েটির সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার বয়ানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
সে জানায় নিখোঁজ হওয়ার 3 দিন আগে অর্থাৎ 18ই ডিসেম্বর 2022-এ সে তার বড় বোন নিশার সঙ্গে বাজারে গেছিল। নিশা তাকে রাহুল নামে এক ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, বলে যে রাহুল তার বন্ধু এবং খুব ভালো ছেলে। রাহুল তাকে দামি মোবাইল, কাপড় এবং অন্যান্য জিনিস দেখিয়ে প্রভাবিত করতে চেষ্টা করে এবং বলে যে তুমি যদি এসব চাও আমি সাহায্য করতে পারি। নিশা তাকে বোঝায় যে রাহুলের বড় লোকদের সঙ্গে পরিচয় আছে এবং সে দিল্লিতে একটি বড় কোম্পানিতে কাজ করে। নিশা বলে রাহুল আমাদের দুজনকে দিল্লিতে নিয়ে গিয়ে ভালো চাকরি দেবে, যার ফলে আমরা অনেক টাকা পাবো। এই টাকায় আমরা আমাদের পরিবারের দারিদ্র্য দূর করতে পারবো। নিশা তাকে বাড়িতে কিছু না বলতে বলে যখন আমরা ভালো চাকরি পাবো তখন বাবা মাকেও দিল্লিতে নিয়ে যাব। পরিকল্পনা অনুযায়ী 21 ডিসেম্বর 2022-এ মধ্যরাতে নিশা তার ছোট বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় রাহুল তাদের অপেক্ষা করছিল। তারা রাহুলের সঙ্গে মিলিত হওয়ার পর সে তাদের বাইকে করে রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। সেখানে ভরত সিং নামে একজন তাদের অপেক্ষা করছিল। ভরত এবং রাহুলের মধ্যে কিছু কথা হয়। তারপর রাহুল বলে যে ভরত তাদের দিল্লিতে নিয়ে গিয়ে চাকরির ব্যবস্থা করবে। মেয়েটির বয়ান অনুযায়ী ভরত রাহুলকে টাকা দেয়। মিষ্টি খাওয়ানোর পর মেয়েটির আর কিছু মনে থাকে না। কিছুক্ষণ পর চোখ খুলে সে নিজেকে একটি বাড়িতে বন্দি দেখে। নিশাকে সেখানে না দেখে ভরতের কাছে জিজ্ঞাসা করলে সে বলে তুমি এখন পাঞ্জাবে, নিশা দিল্লিতে, আমরা শীঘ্রই তোমাকে দিল্লিতে নিয়ে যাব। কিছুদিন পর ভরত তাকে দিল্লিতে নিয়ে যায় এবং একটি ঘরে বন্দি করে। সেখানে সে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে এবং চাকরির জন্য এসব করতে হবে বলে। প্রতিবাদ করলে ভরত তাকে প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে মেয়েটি তার কথা মেনে নেয়। এই সিলসিলা কয়েকদিন চলতে থাকে। এর মধ্যে এক মহিলা তাকে পাঞ্জাবে নিয়ে যায় এবং জোরপূর্বক দেহ ব্যবসার ধান্দায় জড়িয়ে দেয়। এই ধান্দা চলতে থাকে যতক্ষণ না পুলিশ তাকে উদ্ধার করে। মেয়েটির বয়ান থেকে পুলিশ বুঝতে পারে যে তার নিখোঁজ হওয়ার পিছনে অন্যদের সঙ্গে তার নিজের বড় বোন নিশারও ষড়যন্ত্র ছিল। পুলিশ নিশা এবং রাহুলের খোঁজ শুরু করে। এদিকে নিশা তার ছোট বোনের উদ্ধারের খবর পায় এবং রাহুলের সঙ্গে গোপনে মইনপুরি আসে। পুলিশ তাদের ওপর নজর রাখছিল, তাই তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রাহুল স্বীকার করে যে সে টাকার লোভে নাবালিকা মেয়েটিকে ভরতের কাছে বিক্রি করেছিল। নিশারও এতে হাত ছিল। তারা জানায় নিশা এবং রাহুল মিলে টাকা কামানোর পরিকল্পনা করে। রাহুল নিশাকে তার বোনদের অপহরণের পরিকল্পনা দেয়। নিশা তার প্রেমিকের কথায় তার 2 ছোট বোনকে দেহ ব্যবসায় ঠেলে দেওয়ার জঘন্য পরিকল্পনা করে। প্রথমে নিশা তার ছোট বোনকে চাকরির প্রলোভন দেখিয়ে পাঞ্জাবে পাঠায়। 8 দিন পরে 30 ডিসেম্বরে সে তার অন্য বোনকে নিয়ে গোপনে বাড়ি থেকে পালায়। রাহুল এই বোনকে রাজস্থানের এক ছেলের কাছে বিক্রি করে। পুলিশ নিশা এবং রাহুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে 6 এপ্রিল 2023-এ রাজস্থান থেকে তৃতীয় মেয়েটিকে উদ্ধার করে। ভরত সিং, রাহুল এবং নিশাকে জেলে পাঠানো হয়। বাকি 2 মেয়েকে আদালতে পেশ করে তাদের বাবা মায়ের জিম্মায় দেওয়া হয়। গর্ভবতী নাবালিকা মেয়েটির গর্ভপাত নিয়ে তার বাবা মা অনেক দিন ধরে কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সিদ্ধান্ত হয়নি। গর্ভপাত হয়েছিল কিনা তা নিয়ে অনেক গবেষণার পরেও কোনো তথ্য পাওয়া যায়নি। বন্ধুরা, ভরত সিং, রাহুল এবং নিশার মতো অভিযুক্তদের কি শাস্তি দেওয়া উচিত কমেন্ট বক্সে জানান। আমাদের পরিশ্রম পছন্দ হলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। যদি এখনো ক্রাইম ফাইল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। ক্রাইমের জগতের এমন গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।